সো হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু ডি স্কিল একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম এমএস পেইন্টের ফুল কোর্স, মানে যেখানে আমি তোমাদেরকে জিরো টু অ্যাডভান্স পুরো এমএস পেইন্টটাই দেখাবো। এখানে বেসিক টুলস থেকে অ্যাডভান্স টুল পুরো ডিটেলসে দেখাবো। যারা পুরো ভিডিওটা দেখে নেবে তাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই একটা ভিডিওই তাদের জন্য যথেষ্ট। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করোনি তারা আজকেই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথম আমি ডেস্কটপটা ওপেন করে নিচ্ছি এবং ডেস্কটপে এমএস পেইন্ট কী করে ওপেন করব। এমএস পেইন্ট ওপেন করার জন্য উইন্ডোজের যেখানে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটনে এসে আমাদেরকে PAINT পেইন্ট বলে সার্চ করতে হবে। তো পেইন্টের এই হচ্ছে লোগো। তো পেইন্ট সফটওয়্যারটাকে আমরা ওপেন করে নেব। পেন সফটওয়্যার ওপেন করে নেওয়ার পর এই হচ্ছে তার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের পুরো প্রত্যেকটা অপশান আমরা শিখবো। দেখো সবার প্রথম ওপরের এই কর্নারটাতে একদম লেফট সাইডের টপ কর্নারে দেখো এই জায়গাটাকে অপশানটাকে বলছি কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কি কি রয়েছে? এখানে এমএস পেইন্টের ছোট একটা লোগো রয়েছে এবং সেই সাথে সাথে সেভের আইকন রয়েছে, আনডু এবং রিডুর অপশান রয়েছে, আর একটা ড্রপডাউন অ্যারো রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখো এখানে বিভিন্ন অপশানগুলো যদি আমি এই জায়গাটায় কুইক অ্যাক্সেস টুলবারে যদি কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড করতে পারি। যেমন ধরো আমি যদি প্রিন্টের অপশান অ্যাড করতে চাই, আমি প্রিন্টে ক্লিক করবো, দেখো এখানে একটা প্রিন্টারের অপশান অটোমেটিক্যালি চলে আসলো। আবার যদি প্রিন্টারের অপশানটা এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আবার এই কুইক অ্যাক্সেস টুলবারের ড্রপডাউনে ক্লিক করব, এখান থেকে প্রিন্টটাকে আনচেক করে দেবো, দেখো প্রিন্টটা চলে গেল। তাহলে এই জায়গার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। বেসিক্যালি এখানে সেভ, আনডু, রিডু এইটাই থাকে। তারপর আসছি কি আনটাইটেল পেইন্ট বলে সবার ওপরে লেখা আছে, এটার নাম হচ্ছে টাইটেল বার। আর এই পাশে দেখো নিচে হোম, ভিউ, এগুলো একটা একটা রিবন বা মেনু বলতে পারো। প্রত্যেকটা অপশানই আমরা হোমেরও প্রত্যেকটা অপশান শিখবো এবং ভিউয়েরও প্রত্যেকটা অপশান ডিটেলসে দেখে নেব। তার মধ্যে ক্লিপবোর্ড, ইমেজ, টুলস, শেপস, কালার্স, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের গ্রুপে বিভক্ত রয়েছে। মধ্যে আমরা শুরু করছি এই টুলস থেকে। দেখো টুলসের প্রথম অপশান রয়েছে কি পেন্সিল। পেন্সিল কি? পেন্সিল আমাদের এখানে বিভিন্ন ড্রয়িংয়ের লাইন টানতে ব্যবহার করা হয়। ধরো আমি মাউস দিয়ে নর্মাল এখানে লাইন ড্র করছি, নর্মাল লাইন ড্র করতে বেঁকে যাচ্ছে কেন? কারণ পেন্সিলটাতে আমি যদি কিবোর্ডে শিফট কি প্রেস করি, তাহলে কিবোর্ডে যদি শিফট কি প্রেস করি তারপর যদি লাইনটাকে আমি ড্র করি, মাউস দিয়ে জাস্ট টানছি, টানতে দেখো পুরো স্ট্রেট লাইন হচ্ছে। তাহলে শিফট কিসের কাজ করছে? স্ট্রেট লাইনের জন্য। এবার লাইনটাকে যদি একটু মোটা করব, মোটা করার জন্য কি করতে হবে? এখানে দেখো সাইজ বলে অপশান রয়েছে, অবশ্যই এখানে পেন্সিলটা সিলেক্ট থাকতে হবে। তো সাইজে গেলাম, সাইজে ক্লিক করলাম, মোটা করে নিলাম। মোটা করে নেওয়ার পর এবার আমি শিফট কি প্রেস করলাম, আবার লাইনটাকে ড্র করলাম, দেখো লাইনটা ড্র করলাম। তো এবার এর থেকেও তোমরা লাইনটাকে বেশি মোটা করতে পারবে, তার জন্য কিবোর্ডে কন্ট্রোল এবং প্লাস কি এগুলোকে প্রেস করবে। কন্ট্রোল প্লাস যখনই প্রেস করেছি তখন কিন্তু লাইনটা অনেকটাই মোটা হবে। দেখো আগের তুলনায় কিন্তু লাইনটা অনেকটাই মোটা হলো। এবার ধরো আমি এখান থেকে এইটাকে জয়েন্ট করে দিলাম আর এখান থেকে এটাকে জয়েন্ট করে দিলাম, তারপর এই জায়গা থেকে এইটাকে জয়েন্ট করে দিলাম। তাহলে আমি কি করছি? একটা পেন্সিল দিয়ে লাইনগুলোকে ড্র করতে পারছি। শুধু যে দেখো ব্ল্যাক কালারের হয়েছে, তুমি যদি কালার চেঞ্জ করো, আমি যদি রেড কালার নিয়ে নিই তাহলে আমি এখন যে লাইনটা ড্র করব সেটা কিন্তু রেড কালারেরই হবে। তো কালারও আমরা চেঞ্জ করতে পারি এই জায়গা থেকে। এবার আসছে কি নেক্সট অপশান আমাদের ইরেজার। ইরেজারের কাজ কি? ইরেজারের কাজ হচ্ছে যদি আমি ইরেজারটাকে নিই কোনো কিছুকে ইরেজ করার জন্য, দেখো কোনো কিছুকে ইরেজ করার জন্য ইরেজার, লেফট ক্লিক করে আমি মাউসটাকে মুভ করছি দাগটার উপর থেকে, দাগটা মুছে যাচ্ছে। এবার ইরেজারের যদি সাইজ তোমরা বাড়াতে চাও, সেম রুলস, কন্ট্রোল প্লাসে হচ্ছে ইরেজারের সাইজ কিন্তু বাড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আবার কন্ট্রোল মাইনাসে কিন্তু ইরেজারের সাইজটা ছোট হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু লেফট ক্লিক করে যদি মাউসটাকে মুভ করি, ইরেজ হয়ে গেল লাইনটা। তাহলে এটাও তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেল পেন্সিল ইরেজারটা। এরপর আসছে কি ফিল। ফিল বলতে যে বালতির যে লোগোটা রয়েছে এটা, কোনো কিছুতে যদি আমরা কালার ফিল করতে চাই তার জন্য এই ফিল অপশানটা আমাদের ব্যবহার হয়। ফিলে যদি একবার ক্লিক করি এটা সিলেক্টেড হয়ে গেল। এরপর আমি ধরো কোনো একটা কালার নিলাম, অরেঞ্জ কালার নিলাম, তারপর যদি এই বক্সের ভেতরে আমি ক্লিক করি দেখো অরেঞ্জ কালার হয়ে গেল। আবার যদি ব্লু কালার নিই, এই ফিলের ভেতরে ব্লু কালার দিলাম, দেখো ব্লু কালার হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে ফিল। ফিলের মানেই হচ্ছে কোনো জায়গায় আমরা যদি ক্লিক করি, ধরো এই রেড কালার আর এই ব্ল্যাক কালারের মাঝে আমি ক্লিক করলাম, দেখো এখানে কি হলো, পুরো পেজটাই আমাদের ব্লু কালার হয়ে গেল। বাট এটা আমি তো ভুল করলাম, তো আমি কি করব? আনডুতে ক্লিক করব। আনডু মানে কোথায়? এই যে ওপরের কর্নে এই অ্যারোটাকে বলছি আনডু। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড,
কার্সার নিয়ে গেলেই তোমাকে এখানে শর্টকাটটা দেখিয়ে দেবে। কন্ট্রোল জেড মানে কি, যে ভুলটা করেছিলাম আগের অবস্থায় চলে গেলাম। কেন কালারটা বেরিয়ে গিয়েছিল এই জায়গায় ক্লিক করার পর, কারণ এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু ঘেরা ছিল না। তাই আমি আরেকবার পেন্সিলটা নেব এবং কালারটাকে ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে যদি আমি এখন এইটার সঙ্গে এইটা জয়েন্ট করে দিই আর এই লাইনটার সঙ্গে এটা জয়েন করে দিই, তাহলে এখন কিন্তু এটা একটা ঘেরা হয়ে গেল। এবার আমি যদি ফিল নিই এবং ফিল নিয়ে যদি কোনো একটা ডিফারেন্ট কালার, ধর আমি রেড নিলাম, রেড নিয়ে যদি এটার উপর ক্লিক করি, দেখো শুধুমাত্র ওই জায়গাটাই কিন্তু কালার হয়েছে। এই ছিল হচ্ছে ফিল। তারপর আসছি অ্যালফাবেট। এই যে এখানটায় যদি আমরা কোনো টেক্সট নিতে চাই, ভালো করে বোঝো, যদি আমরা কোনো টেক্সট নিতে চাই, এখানে যদি কোনো টেক্সট লিখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই টেক্সট অপশানটা সিলেক্ট করতে হবে। দেখো টেক্সট অপশানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই জায়গাতে এসে একবার জাস্ট ক্লিক করে দেবো। ক্লিক করতে দেখো টেক্সট বক্স ওপেন হয়ে গেল। ওকে, টেক্সট বক্সে দেখো এখানেও কিন্তু কালার 1 রয়েছে। আমি যদি এখন এটাকে ব্ল্যাক কালার করে দিই, তাহলে টেক্সটটাকে আমি ব্ল্যাক কালারে লিখতে পারবো। ধরো আমি লিখলাম ডিএস স্কিল একাডেমি, ডিএস স্কিল একাডেমি। তাহলে এখন আমি যে ডিএস স্কিল একাডেমি লেখাটা লিখেছি, এই লেখাটার আমি কালার চেঞ্জ করে দেখব, সাইজ চেঞ্জ করে দেখব, এ টু জেড এডিটিংটা দেখব। যখন আমি টেক্সট নিয়েছি তার জন্য কিন্তু টেক্সট নামক একটা নতুন মেনু ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যদি এই জায়গায় কার্সারটা রেখে যদি লেফট সাইডের দিকে মাউসটাকে মুভ করি, তাহলে এই টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট যতক্ষণ না হবে ততক্ষণ টেক্সটের তুমি স্টাইল চেঞ্জ করতে পারবে না। আমি যখন টেক্সটটা সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে টেক্সটের আমি বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারছি। দেখো স্টাইল চেঞ্জ করতে পারছি, টেক্সটার আমি সাইজ চেঞ্জ করতে পারছি। ধরো 48 আছে, এটাকে আমি 60 করব। তো কিবোর্ডের এখানে আমি কার্সার এনে 60 লিখলাম, তারপর এন্টার প্রেস করলাম, দেখো 60 হয়েছে। এবার স্কিল একাডেমি লেখাটা আমার সরে গেছে। কেন সরে গেছে? কারণ আমার যে টেক্সট বক্সের সাইজটা ছিল, সেই সাইজটা থেকে লেখাটা বেশি বড় হয়ে গিয়েছে। সেই কারণে কিন্তু একাডেমি লেখাটা নিচে চলে আসছে। তাহলে এটার সলিউশন কি আছে? আমাকে দেখো টেক্সট বক্সটার ঠিক এই জায়গায় একটা ছোট্ট স্কোয়ার আছে, স্কোয়ারের কাছে যখনই মাউস পয়েন্টার নিয়ে যাব, হালকা দুটো অ্যারো সৃষ্টি হবে। এই যখনই অ্যারো হবে, এবার আমি লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে এটাকে সরাচ্ছি। দেখো যখনই একাডেমিটা এবার কি হলো, যখনই আমার স্পেস পেয়ে গেল, ওর নিচে থেকে ওপরে চলে আসলো। তাহলে আশা করছি কিভাবে এই লেখাটাকে আমি বড় করলাম তোমাদের মধ্যে ক্লিয়ার। দেখো লেখাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট আবার করছি। সিলেক্ট করার পর এখন যদি আমি বোল্ডে ক্লিক করি, দেখো লেখাটা মোটা হচ্ছে। ইটালিকে যদি ক্লিক করি, দেখো লেখাটা একটু হেলে যাচ্ছে। এবং আন্ডারলাইনে ক্লিক করি যদি এই ওপরে, তাহলে দেখো ওদের নিচে একটা আন্ডারলাইন হয়েছে। আমরা কেন বুঝতে পারছি না? কারণ এই ঘরটা অনেকটা ছোট। তাই আমি কি করব, ঘরটাকে একটু বড় করে দেবো। দেখো কার্সারটা আমি এই জায়গায় একদম বাটামে নিয়ে আসলাম, টেক্সট বক্সের বাটামে দুটো অ্যারো হচ্ছে, অ্যারোটা হলো। এবার লেফট ক্লিক করে আমি নিচের দিকে ড্র করলাম। এটা তখনই সম্ভব, দেখো এই যে টেক্সট বক্সটা রয়েছে, টেক্সট বক্সটাকে যদি তোমরা বাড়াতে চাও, এর দেখবে 4টে কোণে ছোট ছোট স্কোয়ার থাকবে, তোমার ডেস্কটপেও থাকবে। যখন তোমরা প্র্যাকটিস করবে দেখতে পাবে জিনিসটা। এইখানটা তো একটা রয়েছে, এই যে স্কোয়ারগুলোর কাছে মাউস নিয়ে গেলেই দুটো অ্যারো হয়, তখনই আমরা এটাকে বড় ছোট করতে পারি। ধরো বাই চান্স আমি এই এডিটটা চাচ্ছি না, আমি টেক্সটার কালার চেঞ্জ করব, তাহলে কি করব, আবার টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। টেক্সটটাকে সিলেক্ট করে তুমি তোমার মতো অন্য কোনো কালার, আমি ধরো গ্রিন কালার দিলাম, গ্রিন কালার দিয়ে দিলাম। এবার ধরো আমি এটার আন্ডারলাইন চাচ্ছি না, তাই আন্ডারলাইনটাকে রিমুভ করে দিলাম। সেমভাবে তুমি ইটালিকটাকে রিমুভ করতে পারো, সেমভাবে তুমি বোল্ডটাকেও রিমুভ করতে পারো। তো আবার যদি তুমি বোল্ড করতে চাও, তো আবার বোল্ডে ক্লিক করে দেবে। এই ছিল মেনলি টেক্সটের এডিটিং। আর একটা দুটো অপশান রয়েছে যেটা আমাদেরকে জানাটা প্রয়োজন। যেমন ধরো এই যে টেক্সটটা রয়েছে, টেক্সটার দেখো অনেকখান দিয়ে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, কালার 1 কালার 2। কালার 1 তাহলে কি, আর কালার 2 কি? কালার 2 কি রয়েছে? হোয়াইট কালার। তো কালার 2 হচ্ছে এই টেক্সটার ব্যাকগ্রাউন্ড কালার। আর কালার 1 কি? কালার 1 হচ্ছে টেক্সটার কালার। তাহলে টেক্সটার ব্যাকগ্রাউন্ড কালার কি রয়েছে? হোয়াইট রয়েছে। তাহলে এখন যদি আমি টেক্সটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি ইয়েলো করে দিই, তাহলে কি এটা ইয়েলো কালার হচ্ছে? না, হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আছে। দেখো আমি যখন টেক্সটটাকে সিলেক্ট করছি, এই জায়গাটায় দেখতে পাবে ট্রান্সপারেন্ট সিলেক্ট আছে। ট্রান্সপারেন্ট মানেই হচ্ছে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যতই কালার দাও না কেন, সেই কালারটা কিন্তু ওখানে থাকবে না। তাহলে অপাকুয়ে যখন ক্লিক করে দেবো, এই অপশানে ক্লিক করলাম, দেখো ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা চলে আসছে। তাহলে এটা তোমাদের মধ্যে ক্লিয়ার। যখনই আমরা টেক্সটটাকে সিলেক্ট করছি, এখানে যখন কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি,
এখানটাতে আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার যতই দিই না কেন, মানে কালার টু যতই দিই না কেন, যদি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে যাবে, আর অপাকুয়ে দিলে কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। তো ম্যাক্সিমাম টাইম কিন্তু কালার টু হোয়াইট করাই থাকে। ঠিক আছে, তো আশা করছি এতটা ক্লিয়ার। যদি কেউ না বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা একটু ভিডিওটা স্কিপ করে আরেকবার চালাবে, ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা পুরোটা বুঝতে পারবে। তো এই ছিল টেক্সটের ব্যাপারটা, আমি বাইরে ক্লিক করে দিলাম। তো এই ছিল টেক্সটের ব্যাপারটা। এবার আসছি কি এই ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ার বলতে কি, দেখো ম্যাগনিফায়ার হচ্ছে এটাতে যখনই ক্লিক করছে এবং আমি যদি এই ডিএস স্কিল একাডেমিটাকে জুম করে দেখতে চাই, সেক্ষেত্রে ম্যাগনিফায়ার নিয়ে লেফট ক্লিক করব, দেখো জুম হচ্ছে, লেফট ক্লিক করছি জুম হচ্ছে, আবার রাইট ক্লিক করব, এটা কিন্তু জুম আউট হয়ে যাবে। ওকে, লেখাটা একটু ওপর দিকে চলে গেছে। এটা সলিউশন কি, দেখো আমাদের এই লেফট সাইডে একটা স্কলার বার রয়েছে, এটাতে মাউস ক্লিক করে যদি আমরা ওপর নিচে করতে পারি, এবং বাটামেও কিন্তু একটা স্কল বার রয়েছে, এটার উপর আমরা কিন্তু লেফট ক্লিক করে এদিক ওদিক মুভ করতে পারি। তো এই হচ্ছে স্কল বার। তো ম্যাগনিফায়ারটাও আশা করছি ক্লিয়ার। ম্যাগনিফায়ার কখন ব্যবহার করি, দেখো অনেক সময় কি হয়, যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ধরো একটা পেন টুল নিয়েছি, পেন টুল নিয়ে এই জায়গায় একটা বক্স করব। তো আমি প্রথম কালার ওয়ানটাকে ব্ল্যাক করে নিচ্ছি, কারণ কালার টু আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার। তো কালার ওয়ানটাকে ব্ল্যাক করে নেওয়ার পর আমি ধরো একটা বক্স আঁকছি, এই জায়গায় ধরো একটা বক্স আঁকছি। এবার কি করেছি, কোনো কারণে আমি এই জায়গাটায় কালার দিতে ভুলে গেছি। এবার আমি কালার ফিল করব। কালার ফিল করে কি করতে পারি, এই জায়গায় যখন আমি রেড কালার দিতে যাব, দেখো পুরো পেজটাই রেড হয়ে যাচ্ছে। কেন, কারণ এই জায়গাটায় ফাঁকা হয়ে গেছে, তাই তো। এখন যদি আমি আনডু করি, এই জায়গাটা ধরো খুব জুম আউট হয়ে আছে, এটা দেখা যাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, ম্যাগনিফায়ার ক্লিক করে এই জায়গাটাকে জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর তারপর পেন্সিল দিয়ে কালার চেঞ্জ করলাম ব্ল্যাক, এই জায়গাটাকে আমি জয়েন্ট করে দিলাম। এবার যদি আমি ফিল কালার নিয়ে রেড করি, এই জায়গাটা দেখো রেড কালারই হয়ে যাচ্ছে। তো এটাকে আমি জুম আউট করে নিই। জুম আউট করার আর একটা প্রসেস রয়েছে, একদম নিচের দিকে দেখতে পাবে একটা মাইনাস একটা প্লাস রয়েছে। মাইনাসে যখন আমরা ক্লিক করবো মানে জুম আউট হয়ে যাবে। ওকে, তো জুম আউট হয়ে গেল। নিচে আমি স্ক্রল বারটাতে ক্লিক করে এটাকে সেন্টার করে নিলাম। এরপর আসছে কি কালার পিকার। কালার পিকার মানে কি, কালার পিকার যদি তুমি এখানে কোনো একটা কালারকে পিক করতে চাও, যদি কোনো কালারকে পিক করতে চাও, সেক্ষেত্রে তুমি কিন্তু কালার পিকারটাকে ব্যবহার করতে পারো। কালার পিকার মানে ধরো এখন কালার ওয়ান কি আছে, রেড আছে, আমি ধরো কালার পিকারটাকে নিয়ে এখন যদি গ্রিন কালারের ওপর ক্লিক করি, দেখো কালার ওয়ান কী হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। কারণ কি, কালার পিকার কি করছে, যেখানেই ক্লিক করছি সেখান থেকে কালারটা নিয়ে এই জায়গায় বসিয়ে দিচ্ছে। তাহলে কালার পিকারের মানেই হচ্ছে কালারকে পিক করে নিয়ে তুলে নেওয়া, কপি করে নেওয়া। ওকে, তো এতটা আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এরপর আসছে কি ব্রাশ টুল। ব্রাশ টুল খুব ইম্পর্টেন্ট একটা টুলস, কারণ ব্রাশ টুলের দ্বারা আমরা অয়েল পেন্টিং যেমন করতাম ছোটোবেলায়, সেই অয়েল পেন্টিংয়ের মতোই ব্রাশ টুলের কাজ করে। যেমন দেখো এখানে বিভিন্ন ব্রাশের স্টাইল রয়েছে। আমি ধরো প্রথম স্টাইলটা নিলাম, প্রথম স্টাইলটা নেওয়ার পর আমি ব্রাশ টুলটাকে এইভাবে ড্র করছি। ব্রাশ টুল কী হচ্ছে, অনেকটাই সরু হচ্ছে। ব্রাশ টুলের ক্ষেত্রেও সেম টুলস, এখানে সাইজটাকে তুমি বাড়িয়ে নিতে পারো। দেখো যখনই বাড়ালাম তখন ব্রাশটাও কিন্তু বেড়ে গেছে। আরও বাড়াতে চাইলে তোমাকে কন্ট্রোল প্লাসে ক্লিক করতে হবে, দেখো আরও মোটা হয়ে যাবে। এই হচ্ছে ব্রাশ টুলের কাজ। বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলটা দেখো, এটাও খুব ভালো একটা স্টাইল। দেখো এই একটা স্টাইল। তারপর এখানে তোমরা নিজেরা একটু দেখবে, যখন নিজেরা প্র্যাকটিস করবে বুঝতে পারবে ব্রাশ টুল কী মজার জিনিস। ব্রাশ টুলের ক্ষেত্রেও তুমি কালার চেঞ্জ করে এটার উপর কালার করতে পারো। এই হচ্ছে আমাদের ব্রাশ টুলের কাজ। বিভিন্ন ব্রাশ আছে, ওটা নিজেরা দেখে নেবে। তো আশা করছি প্রত্যেকে এতটা এসেছো মানে অনেক ধৈর্য রয়েছে তোমাদের মধ্যে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো আমি তোমাদেরকে মাস্টার বানিয়ে ছাড়বো। ওকে, তো ব্রাশ টুল হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি কি সিলেকশন, সিলেক্ট টুল। আবারও বলছি কি সিলেক্ট টুল। সিলেক্ট টুলের কাজটা কি দেখে নাও। সিলেকশনটা এমন একটা জিনিস, শেপটা শিখবো একটু পরে, সিলেকশনটা আগে দেখে নাও। এই যে ইমেজ টুলটা, আমি যদি এখন সিলেক্টে ক্লিক করি, ধরো এই জায়গায় যে শেপটা রয়েছে, এই শেপটাকে আমি আমার লেফট সাইডে এই সাইডে নিয়ে আসবো। তাহলে আমাকে কি করতে হবে, একে সবার প্রথম লেফট ক্লিক করে মাউসটাকে টানতে হবে। টানলে কি হবে, এইটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেল। এবার এটার উপর আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখো মুভ করছি না, দেখো মুভ করছি। এবার যখনই আমি এটাকে মুভ করছি, ভালো করে বোঝো, যখনই মুভ করছি এটার ব্যাকগ্রাউন্ডে না একটা হোয়াইট কালার আসছে। কেন হোয়াইট কালার আসছে, এটাকে চলো আমরা বুম করে রিমুভ করে দিই।
এখানে দেখো সিলেক্টের ঠিক নিচে একটা অ্যারো আছে, এখানে ট্রান্সপারেন্ট সিলেকশন বলে লাস্টের অপশানটা রয়েছে। লাস্টের অপশানে যখন আমরা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা দেখো ওর বুম করে রিমুভ হয়ে গেল। তাহলে সিলেক্ট টুলের কাজ কি? প্রথম যে কাজটা বলেই দিলাম, সিলেকশন ছাড়া আমরা কিন্তু কোনো শেপকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিমুভ করতে পারি না। তো এই ছিল হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেকশন। তাহলে ফ্রিফর্ম সিলেকশনটা কি? রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দেখো আমরা যখনই সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গেল মানে একটা স্কোয়ারের মতো দেখাচ্ছে সিলেকশানে, তাই তো? কিন্তু ফ্রিফর্ম সিলেকশন হচ্ছে, দেখো ফ্রিফর্ম সিলেকশন যখনই সিলেক্ট করলাম আমি এটাকে পেন্সিলের মতো এইভাবে ড্র করেও সিলেক্ট করতে পারি। দেখো পেন্সিলের মতো ড্র করেও কিন্তু এই জিনিসটাকে আমরা সিলেক্ট করতে পারছি। তো তাহলে তোমাদের মধ্যে এটা ক্লিয়ার যে রেক্ট্যাঙ্গেল সিলেকশন আর ফ্রি ফর্ম সিলেকশনের মধ্যে পার্থক্য কী। আর তারপর আসছে কি সিলেক্ট অল। সিলেক্ট অল মানে কি? সিলেক্ট অল মানে যখনই আমি সিলেক্ট অলে ক্লিক করব, দেখো পুরো পেজটা আমার সিলেক্ট হয়ে গিয়েছে, এখন পুরো পেজটা সিলেক্ট অল হয়ে আছে। এবার দেখো এই হচ্ছে সিলেক্ট অল। সিলেক্ট অলের কাজটা আরও একটু ডিটেলসে দেখাবো, একটু ওয়েট করে যাও। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, এই রেক্ট্যাঙ্গুলার সিলেকশনটা আরেকবার দেখাচ্ছি, দেখো কীরকম। ধরো রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দিয়ে আমি ডিএস স্কিল একাডেমিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করেছি, তাহলে অ্যাকচুয়াল তো এটাই মুভ করার কথা, এটাই মুভ করছে। কিন্তু এখন এইটাকে সিলেক্ট করার পর, রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দিয়ে সিলেক্ট করার পর আমি যদি ইনভার্ট সিলেকশানে ক্লিক করে দিই, ইনভার্ট সিলেকশন ক্লিক করে দেওয়ার পর এতক্ষণ কী কাজ হচ্ছিল? ডিএস স্কিল একাডেমিটা মুভ হচ্ছিল। এবার দেখো ইনভার্ট সিলেকশানে যখনই আমি ক্লিক করে দেবো তখন কিন্তু আর ডিএস স্কিলটা দেখো এক জায়গায় স্থির আছে, বাকি ইনভার্ট মানে কি তার বিপরীতে যেগুলো আউটসাইডে রয়েছে সেগুলো মুভ করছে। তাহলে আশা করছি ক্লিয়ার ইনভার্ট সিলেকশনটা কি। চলো, কিন্তু অবশ্যই এটা মনে রাখবে ইনভার্ট সিলেকশন করতে গেলে তোমাকে আগে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দিয়ে সেই টেক্সট বা শেপটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর তোমার ইনভার্ট সিলেকশনটা কাজ করবে। এবার আসছে কি সিলেক্ট অল। সিলেক্ট অল দেখো সিলেক্ট অল মানে কি? ধরো আমি পুরো জিনিসটাকে, পুরো পেজটাকে এখন আমি মুছে দিতে যাচ্ছি, ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে আমার কাজ কি? আমি সিলেক্ট অলে ক্লিক করলাম, সিলেক্ট অলে ক্লিক করতে দেখো চারিদিকে একটা বর্ডার হয়ে গেছে, মানে পুরো পেজটা তোমার সিলেক্ট হয়ে গেছে। এবার যদি তুমি ডিলিটে ক্লিক করে দাও, ডিলিটে ক্লিক করে দাও, দেখো তোমার পুরো পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, মানে সাদা হয়ে গেল, তাই তো? পুরোটা ডিলিট হয়ে গেছে। আমি আবার আনতে চাইবো, তাহলে কি করব? আনডুতে ক্লিক করবো, এই যে উপরে আনডুতে ক্লিক করলাম, আনডুতে ক্লিক করতে সমস্ত আমার ডেটাটা আবার ফিরে এসেছে। তো এতটা পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার। এবার আসি দেখো রোটেট অপশানটা কি। ধরো রোটেট করতে গেলেও সিলেক্ট, যেমন আমরা কোনো কিছুকে এইভাবে সিলেক্ট করে মুভ করতাম, মুভ করা যাচ্ছিল, তেমন যদি রোটেট করতে চাই, যেমন ধরো আমি যখন এটাকে রোটেট করছি, দেখো রোটেট ঘুরে যাচ্ছে, অটোমেটিক্যালি এটা ঘুরে যাচ্ছে, শেপটা ঘুরছে, ঠিক আছে? যখন কোনো কিছুকে রোটেট করব তখন কিন্তু আমাদের এই রোটেশনটা খুবই ইম্পর্টেন্ট। তবে রোটেট করতে গেলেও মেক শিওর যে তুমি এই শেপটাকে আগে সিলেক্ট করে নেবে, ওকে? তো এরপর আসছে কি রিসাইজ। রিসাইজ কি? রিসাইজের ক্ষেত্রেও সিলেকশন ইম্পর্টেন্ট। আমি যখন এটাকে সিলেক্ট করলাম, আমি ধরো এটার সাইজ বাড়াবো, এখানে ধরো 100 পিক্সেল আছে, এটাকে ধরো আমি 200 পিক্সেল করে দেবো, ওকেতে ক্লিক করবো, দেখো এটার সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে গেল। তাহলে রিসাইজের কাজ কি? সাইজটাকে বাড়ানো। তো রিসাইজের ক্ষেত্রেও আগে সিলেক্ট করতে হয়। চলো আমি এটাকেও আনডু করে দিই, মানে আমি আগের অবস্থায় ফিরে আসি, তাহলে রিসাইজ ক্লিয়ার তোমাদের মধ্যে। আর ক্রপ কি? ক্রপও হচ্ছে সেম। ধরো এখানে আমার এইটা ধরো একটা পুরো ইমেজ, এটা ধরো একটা পুরো ইমেজ, তার মধ্যে ধরো আমি এই জায়গাটাকে শুধু ক্রপ করে নিতে যাচ্ছি, এই জায়গাটাকে, তাহলে আমি এই জায়গাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যদি ক্রপে ক্লিক করি, দেখো শুধুমাত্র ওই জায়গাটাই রয়েছে, বাকি অংশগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, ওকে? তো আরেকবার আনডুতে ক্লিক করি, সমস্ত ছবিটা ফিরিয়ে নিয়ে চলে আসি। তাহলে আমরা ইমেজ টুল থেকে এটুকু জিনিস বুঝলাম, যাই কাজ করি না কেন আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তবে আমি রোটেট করতে পারবো, সিলেক্ট করলে তবে আমি রিসাইজ করতে পারবো, আর সিলেক্ট করলে তবেই ক্রপ হবে। তবে ক্রপের ক্ষেত্রে একটা কি, যে যতটুকুটা সিলেক্ট করব তারপর যদি আমি ক্রপে ক্লিক করি ততটুকুটাই থাকবে, বাকিগুলো সব রিমুভ হয়ে যাবে। তো আশা করছি এই ইমেজ টুলটাও তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। এবার আসছি দেখো কাট কপি পেস্ট। অনেকের কাট কপি পেস্ট নিয়েও অনেক সমস্যা। যেমন ধরো কাট কপি পেস্ট করতে গেলেও সিলেকশনটা ইম্পর্টেন্ট। কেন সিলেকশন? ধরো এই পেজের মধ্যে এত ডেটা রয়েছে, কোথাও ডিএস স্কিল একাডেমি, কোথাও সেভ রয়েছে, কোথাও লাইন রয়েছে, তুমি কাকে কপি করবে? তুমি যদি পার্টিকুলার না তাকে সিলেক্ট করো, কী করে কপি করবে? তাই সিলেকশন ইম্পর্টেন্ট। আমি দেখো এখন এটাকে যদি ডুপ্লিকেট বানাতে চাই, তাহলে আমি একে সিলেক্ট করব,
কপিতে ক্লিক করব, তারপর পেস্টে ক্লিক করব। দেখো পেস্ট হয়ে গেল, মানে ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। আর কপির মানেই হচ্ছে ডুপ্লিকেট, কপি করলেই তোমাকে পেস্ট করতে হবে। তাহলে কাটটা কি, কাট মানে ধরো এখানে আমি সিলেক্ট করলাম, আমি যদি কাট করে নিই মানে ও প্রিভিয়াস প্লেস থেকে রিমুভ হয়ে গেল, গিয়ে পেস্ট করলে আবার একটা নতুন শেপ চলে আসবে। তাহলে আশা করছি এটাও ক্লিয়ার। কপি করলেই পেস্ট করতে হয়, কাট করলেও পেস্ট করতে হয়, কিন্তু পার্থক্য কি, কপি করলে ডুপ্লিকেট তৈরি হচ্ছে, আর কাট করলে কি হচ্ছে না, আগের জায়গা থেকে ও রিমুভ হয়ে গিয়ে নতুন একটা জায়গায় পেস্ট হচ্ছে। তো কাট কপি পেস্টটাও আশা করছি প্রত্যেকের ক্লিয়ার। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো প্রত্যেককে আমার তরফ থেকে একটা বিগ কংগ্রেচুলেশন, কারণ তোমাদের মধ্যে শেখার আগ্রহটা রয়েছে। তো ভিডিওটা আরও লাস্ট পর্যন্ত দেখো, পুরো ডিটেল শিখে যাবে। কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি টুলসে মাস্টার বানাবো। এরপরে আরও নেক্সট ভিডিও আসবে, যে ভিডিওগুলোতে আমি এই এমএস পেইন্টের ওপর কী কী ড্রয়িংস করা যায়, কত বেসিক থেকে কত অ্যাডভান্স পর্যন্ত ড্রয়িং করা যায়, প্রত্যেকটা ভিডিও পাই টু পাই আমি প্লেলিস্টে সাজিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিও দেখলে শুধু হবে না, নিজেকে প্র্যাকটিসও করতে হবে। চলো এবার আমরা নেক্সটে যাই, কি শেপ টুল। শেপ টুলে যাওয়ার আগে সবার প্রথম আমি সমস্ত ডেটাগুলোকে একসাথে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে সিলেকশনে গেলাম এবং ডিলিটে প্রেস করলাম। তাহলে কি হলো, আমি পেজটাকে ব্ল্যাঙ্ক করে নিলাম। এরপর আসছে কি শেপ। শেপের প্রথমে আসছে কি লাইন। দেখো লাইনের ক্ষেত্রেও কি, আমরা যদি লাইন নর্মালি ড্র করি তাহলে দেখো ওপর নিচে চলে যাবে, তাই তো। কিন্তু লাইনটাকে যদি আমি শিফট প্রেস করে করি তাহলে কিন্তু পুরো লাইনটা স্ট্রেট হচ্ছে। লাইনের ক্ষেত্রেও সেম জিনিস, কালার তোমরা চেঞ্জ করতেই পারো, এমনকি সাইজটাকেও এখান থেকে বাড়াতে কমাতে পারো। আর একটা প্রসেস তো জানোই এমএস পেইন্টের, এটা বলতে পারো যে একটা জন্মগত অধিকার, কন্ট্রোল প্লাসে সব কিছু মোটা হয় আর কন্ট্রোল মাইনাসে সব কিছু সরু হয়। তো এটা মাথায় রেখে দাও। তো লাইন গেল, তারপর আসছে কি কার্ভ লাইন। কার্ভ লাইন কি, কার্ভ লাইন ধরো কোনো কিছু লাইন ধরো আমি ড্র করছি, এই যে লাইনটা ড্র করলাম এই লাইনটাকে আমি দুবার বাঁকাতে পারবো। তো লাইনটাকে একটু সরু করে নিই। দেখো কার্ভ লাইন যখনই ড্র করলাম, এই লাইনের ওপর আমি মাউসটাকে আর কোথাও ক্লিক করব না, শুধু লাইনের ওপরেই ক্লিক করব, মাউসটাকে ছাড়বো না। ক্লিক করে রেখেছি, ছাড়ছি না, মাউসটাকে মুভ করছি। দেখো ওপরের দিকে গেল, মাউস ছাড়লাম, তাহলে আর একবার এটার উপর ক্লিক করলাম, দেখো মাউসটাকে নিচের দিকে নিয়ে আসলাম। তো এইভাবে কিন্তু আমরা কার্ভ ইউজ করি, ঠিক আছে। এরপর আসছি কি সার্কেল। সার্কেল জিনিসটা কি, সার্কেল হচ্ছে কি গোল করছি। দেখো কোনো কিছুকে গোল করতে গেলে আমাদের সার্কেল ব্যবহার করছি। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস সেম, আমি সেই কারণে আর বেশি কিছু বলছি না। শেপের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই সেম। একটা জিনিস তোমাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে পলিগন। এই পলিগন শেপটা কি, পলিগন শেপ হচ্ছে যদি আমি একটা লাইন নিই, এই ধরো লাইন নিয়েছি, ড্র করেছি, মাউস যখন আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর আমি যেখানেই ক্লিক করব লাইনটা সেখানেই চলে যাবে। দেখো যাচ্ছে, যতক্ষণ না ওই লাইনে গিয়ে আমি ক্লিক করবো, জয়েন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু পলিগন শেপ কাজ করবে। এই হচ্ছে পলিগন। বাকি শেপগুলো নিজেরাই ড্র করবে, তোমরা পেরে যাবে, কারণ আমি জানি তোমরা প্রত্যেকে খুব বুদ্ধিমান। এবার একটু জিনিস দেখে নিই, এই শেপগুলোকে ইউজ করে আমরা একটা ছোট্ট প্রজেক্ট বানিয়ে নিই। চলো সিলেক্ট অলে ক্লিক করি পুরো পেজটাকে, তারপর আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো। ওকে, দেখো কিভাবে একটা সুন্দর লোগো তৈরি করে নেবো এটার মাধ্যমে। দেখো আমি শেপ নিয়েছিলাম, এইভাবে আমি একটা সার্কেল নিয়ে নিলাম। সার্কেল নেওয়ার পর তোমাদেরকে একটা জাস্ট দেখাচ্ছি, এটা প্র্যাকটিক্যাল আরও দেখাবো ডিটেলসে, কারণ এর পরে সেই ভিডিও আসবে। ওকে, তো কার্ভ লাইন নিয়ে নিচ্ছি। দেখো কার্ভ লাইন নেওয়ার পর আমি এখান থেকে এইখানে শিফট প্রেস করে ড্র করলাম, তারপর মাউসটাকে সরিয়ে দিলাম। এবার লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে এটার দিকে ওপরে তুললাম, মাউসটাকে ছাড়লাম, আবার এটার উপর লেফট ক্লিক করব, মাউসটাকে নিচের দিকে নিয়ে আসলাম। দেখো কত সুন্দর একটা কার্ভ হয়ে গেল। আবার আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এই স্ট্রেট লাইন টানলাম, স্ট্রেট লাইন টানার পর মাউসটাকে ছাড়লাম। এবার দেখো মাউসটা এখানে ক্লিক করলাম, মাউসটাকে উপরের দিকে বাঁকালাম, আবার মাউসটাকে এখানে ক্লিক করলাম, মাউসটাকে নিচের দিকে নামালাম। তাহলে কি হচ্ছে, দেখো এই কার্ভ লাইনে আমি ক্লিক করে একটা কিন্তু বলের ছবি এঁকে দিলাম, বলের ছবি আঁকলাম খুব সুন্দরভাবে। আমি কিন্তু একটা বলের ছবি, এটাকে একটা পেপসির লোগোও ড্র করা যায় এইভাবে। তো যদিও আমি আজকে তো আর প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না, তাই আমি জাস্ট তোমাদেরকে দেখালাম একটা শেপ ইউজ করে কত সুন্দর আমরা ডিজাইন করতে পারি। তো চলো এটাকেও আমরা সিলেক্ট করে আপাতত সাইডে রেখে দিই। এবার আসছি, দেখো এই আউটলাইন আর ফিল জিনিসটা কি, আউটলাইন আর ফিল এই জায়গাটায় ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। এইটা হচ্ছে ধরো আমি কোনো একটা শেপ নিলাম, আমি যদি এখন শেপটাকে ড্র করি, আমি যদি কোনো একটা শেপকে এইভাবে ড্র করি, দেখো শেপটা যখনই ড্র করছি
এই শেপটার একটু আউটলাইনটাকে আমি মোটা করে দিই, কারণ যাতে বুঝতে পারো। দেখো শেপটা যখনই ড্র করলাম, এর আউটলাইনটা দেখো, আউটলাইন কী হয়ে আছে, সলিড হয়ে আছে। আমি যদি এখান থেকে কোনো একটা স্টাইল চুজ করে নিই, সেই স্টাইলেই কিন্তু তোমার এই আউটলাইনটা হবে। দেখো কত সুন্দর আউটলাইনটা হয়েছে। তো তুমি যখন কোনো শেপকে ড্র করছো না, তখন তার আউটলাইন সবসময় সলিড বাই ডিফল্ট থাকে। তুমি তোমার মতো স্টাইল যদি চুজ করে নাও, সেই স্টাইলেরই কিন্তু আউটলাইন হবে। ওকে, চলো পাশে আরেকটা আমরা শেপ ড্র করি, যেখানে কিন্তু আরেকটা আউটলাইন হবে, কিন্তু এখানে একটু পার্থক্য দেখাবো কি, ব্যাকগ্রাউন্ড কালারের। আমরা জানি এই কালারটা, কালার 1 হচ্ছে ফন্ট কালার, আর কালার 2 কি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমার ধরো এখন হোয়াইট রয়েছে, আমি এটাকে যদি রেড নিয়ে নিই তাহলে কি হবে। ধরো এবার যদি আমি কোনো শেপ ড্র করতে চাই, এবার ধরো কোনো একটা শেপ আমি ড্র করতে চাই, তো এই যে আমি শেপ ড্র করছি, এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার হচ্ছে না। কেন? কারণ এই যে আউটলাইন মানে কি, বর্ডারটা প্রথমের শেপটাতে আমি চেঞ্জ করেছিলাম, শেপ ফিল দেখো কি আছে, নো ফিল। আমি যদি সলিড ফিল করে দিই, যখনই সলিড ফিল করে দিচ্ছি, সলিড ফিল করে দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, তাই তো। সেমভাবে আমি যদি আবার একটা শেপ ড্র করি, যেখানে সলিড ফিল না করে আমি অন্য কোনো স্টাইল নিচ্ছি, দেখো শেপের ভিতরে আলাদা একটা কালার আসছে। আবার যদি একটা ড্র করি, সেখানেও দেখো যদি আমি অন্য একটা শেপ ফিল নিই, অয়েল কালার যদি নিই, অয়েল কালার আসছে। তারপর আবার আমি একটা শেপ ড্র করলাম, আমি যদি শেপ ফিলটাকে ওয়াটার কালার নিই, তো ওয়াটার কালার চলে আসবে। তো এই হচ্ছে শেপ ফিল বাই ডিফল্ট কিন্তু নো ফিলই থাকে। যখন নো ফিল করে দিচ্ছি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না। তাই এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর কালার 2 হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের কালারটাই। তো কালার 2 সর্বদা হোয়াইটই রেখে দেবে, ম্যাক্সিমাম ড্রয়িংয়ের ক্ষেত্রে হোয়াইটই থাক। কালার 1-এ চলে আসলাম। তাহলে আশা করছি শেপ আউটলাইন, যখন কোনো শেপটাকে ড্র করবো, আউটলাইনে তোমরা স্টাইল চেঞ্জ করতে পারছো। সেই সাথে সাথে বাই ডিফল্ট আউটলাইন কিন্তু সলিড থাকে, আর শেপ ফিলটা হচ্ছে নো ফিল থাকে। শেপ ফিল তুমি যেটাই করবে, সেই স্টাইলই তোমার হয়ে যাবে। ওকে, তো এই গেল হচ্ছে আউটলাইন আর শেপ ফিল। বাকি তোমরা যদি এক্সট্রা তোমাদের কালারের প্রয়োজন পড়ে, ধরো এখানে কোনো কালারটা নেই, সেক্ষেত্রে এডিট কালারে চলে যাবে। এডিট কালারে গিয়ে এখান থেকে তোমরা কালারটাকে মেজারমেন্ট করে নেবে। ধরো এখান থেকে কোনো একটা আমি কালার পিক করলাম, এইভাবে তোমরা মেজারমেন্ট করে নিয়ে কিন্তু ওকে করলে, ওকে করার পর দেখো এই জায়গায় কিন্তু সেই কালারটা চলে আসবে। ওকে, এই জায়গায় সেই কালারটা তোমাদের চলে আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তো চলো আমরা হোম মেনুটা কিন্তু কমপ্লিট করে নিলাম। এই হোম মেনু কমপ্লিট করলাম, সিলেক্ট করার পর সবগুলোকে একসঙ্গে আমি মারলাম ডিলিট। এই হোম মেনু করে নিয়েছি। হোম মেনু করার পর আমরা চলো একটা ছোট্ট প্রজেক্ট করে নিই, কারণ এতটা শিখলাম, এতটাকে ব্যবহার করে যদি না কোনো প্রজেক্ট করি, তাহলে কিন্তু আমাদের শেখাটাই কিন্তু বেকার হয়ে যাবে। তো চলো একটা প্রজেক্ট করি, কি আমরা অ্যাক্সিস ব্যাংকের লোগো আঁকবো। একদম ইজি লোগো, যেহেতু আমরা একদম বিগিনার ক্লাস করছি, তাই আমাদেরকে এখানে কোনো কঠিন জিনিস আঁকবো না, যেটা পারবো সেটাই আঁকবো। চলো, কারণ এটা আঁকলে আমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। এর জন্য একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেবো। ট্রায়াঙ্গেল ড্র করার পর এই লাইনটা নেব, লাইনটা নেওয়ার পর এখান থেকে এখানে ড্র করলাম এই স্ট্রেট, আর একটা এই কোণ থেকে আমরা এই কোণে ড্র করলাম। ওকে, এরপর কি করব, ঠিক এই জায়গা থেকে এই জায়গায় আমরা লাইনটা টেনে দিলাম। এরপর মোছার কাজ আছে, একটু ইরেজ করতে হবে। আগে এটাকে জুম করে নিই চলো, তারপর ইরেজার নেব। ইরেজার নিয়ে ঠিক এই জায়গাটায় আমরা এইভাবে ইরেজ করে নেব, ঠিক এই জায়গাটায়। তোমরাও কিন্তু ম্যাগনিফায়ার দিয়ে কাজ করবে, কারণ যখন জুম করে কাজ করবে, কাজটা কিন্তু তোমাদের পারফেক্ট হবে। ওকে, সেমভাবে নিচের দিকটাকেও আমরা ইরেজ করে নেব এইভাবে। মাউসটাকে জাস্ট গিয়ে ক্লিক করবে, ইরেজ হয়ে যাবে। ওকে, এবার আমরা ম্যাগনিফায়ারটাকে জুম আউট করে নিলাম, তারপর ফিলে গেলাম, এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম। এরপর ধরো এই নিচে লিখবো আমি অ্যাক্সিস ব্যাংক বলে। তো জাস্ট টেক্সটের নেব, এখানে গিয়ে ক্লিক করে দেবো এবং লিখে দেবো অ্যাক্সিস ব্যাংক, XIS, অ্যাক্সিস ব্যাংক। ওকে, এবার দেখো লেখাটা সিলেক্ট করলাম, লেখাটাকে আমি বোল্ড করব না। যদি বোল্ড করতে চাই বোল্ড হবে, বা ফন্টের স্টাইল যদি অন্য কিছু নিতে চাই, তো অন্য কিছু তুমি নিতে পারো। তো আমার মনে হয় এই ফন্টগুলো ঠিক ছিল, এই ফন্টটা ঠিক ছিল। ওকে, এবার বাইরে ক্লিক করে দিলাম। তাহলে এবার কি করব, সিলেকশন যাব, সিলেক্ট করে টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটটাকে আমি সেন্টার করে বসিয়ে দেবো। তো এই হয়ে গেল আমাদের অ্যাক্সিস ব্যাংক। এটাকেও তোমরা প্র্যাকটিস করো, অ্যাজ এ প্র্যাকটিস হোম টাস্ক হিসাবে নাও এটাকে, এবং বাড়িতে নিজে প্র্যাকটিস করো। পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক প্রজেক্ট নিয়ে আসবো, যেগুলোতে তোমরা আরও অনেক প্র্যাকটিস করতে পারবে। তো এই গেল শেপ দিয়ে প্রজেক্টটা করে নিয়েছি। আর কিছু বেসিক সেটিংস যেগুলো দেখার জন্য দেখিয়ে দিলে তোমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। যেমন দেখো জুম ইন, ভিউ
মেনুতে গেলাম, জুম ইন মানে যেটা জুম হচ্ছিল, ম্যাগনিফায়ার দিয়ে দেখিয়েছিলাম, জুম আউট মানে কি জুম আউট হয়ে যাচ্ছে, অনেক বেশি তুমি জুম ইন করে ফেলেছো, তখন তুমি 100% করতে চাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে, 100%-এ ক্লিক করতে হবে। ওকে, আর কিছু আছে যেমন স্ট্যাটাস বার চেক করা আছে, যদি এই যে নিচে যেখান থেকে আমরা জুম করছিলাম এই জায়গাটাকে আমরা স্ট্যাটাস বার বলছি, এটাকে আনচেক করে দিলে ওই অপশানটা থাকবে না, তাই এটাকে আমরা চেক করে দেবো। গ্রিড লাইন্সের জন্য গ্রিড লাইন চলে আসবে, যার যদি কারো প্রয়োজন পড়ে ডিজাইনের ক্ষেত্রে। রুলার বার চলে আসবে, দেখো রুলার বার। এছাড়া ফুল স্ক্রিন অপশানে ক্লিক করলাম, ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিনটাকে কী করে অফ করব, কিবোর্ডে এসকেপ কি প্রেস করবে, ফুল স্ক্রিন অফ হয়ে যাবে। চলো হোমে চলে আসি। তো আমাদের ম্যাক্সিমাম কিন্তু এমএস পেন্টের টুলস দেখানো হয়ে গিয়েছে, আর লাস্টে সেভ করা বাকি। তো এই যে কাজটা করলাম, এই কাজটাকে আমরা সেভ করব কিভাবে, সেভ করে রাখার জন্য সবার প্রথমে এখানে ফাইলে ক্লিক করবে, ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করবে, সেভে ক্লিক করলে এরপর তুমি এটাকে কোথায় সেভ করবে, আমি ধরো ডকুমেন্টে সেভ করব, আমি ডকুমেন্টে ক্লিক করলাম, ডকুমেন্টে ক্লিক করার পর এখানে লিখলাম, ফাইলের নাম দেবে অ্যাক্সিস ব্যাংক, সেভ করে দাও, ব্যাস তোমার এই যে কাজটা করলে ওই জায়গায় সেভ হয়ে গেল। পরবর্তী দিনে তুমি যদি আসো, তোমার ক্ষেত্রে হয়তো নতুন ফাইল নেবে, যে ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করবে, নতুন পেজ চলে আসছে, তুমি আবার নতুন করে ড্রয়িং করো, আবার সেটাকে সেভ করে রাখো, বারবার করো, তুমি যতবার করবে তুমি তত দক্ষ হবে। ওকে, আর এমন যদি মনে হয় আগের দিনের কাজটা ওপেন করে দেখব, তাহলে ফাইলে যাও, নিউয়ের নিচে দেখতে পাবে ওপেন, ওপেন মানে আগের দিনের কাজটাকে তুমি যদি ওপেন করে দেখতে চাও, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করবে। ওপেনে ক্লিক করলাম, কোথায় রেখেছিলাম, ডকুমেন্টে রেখেছিলাম, ডকুমেন্টে ক্লিক করব, অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট করব, ওপেনে ক্লিক করবো, দেখো আগের দিনের কাজটা ওপেন হয়ে গেল। তো এই ছিল এমএস পেন্টের মাস্টার ক্লাস, যেখানে আমি A to Z সমস্ত টুলসগুলো দেখিয়েছি। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তারা কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়ে গেলে অন্যদের থেকে। তো আমার নেক্সট ভিডিও আসছে এমএস পেন্টের ওপর, দারুণ দারুণ প্রজেক্ট নিয়ে আসবো, প্রত্যেকটা ভিডিও দেখো, প্র্যাকটিস করো আর মাস্টার হও। তো চলো প্রত্যেককে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।